এবারে আমরা চলে আসি এই যে কোষের চক্র, এই কোষ চক্র কি তার ইচ্ছা মতো চলছে? তার কোনো রুটিন নেই বা তার কোনো রুলস নেই বা কোনো সিস্টেম নেই? অ্যাবসলিউটলি আছে। প্রত্যেকটা জিনিসের একটা যদি ব্যারিয়ার না থাকে, একটা সিস্টেম না থাকে, একটা টাইমস না থাকে, তাহলে তো উল্টোপাল্টা হয়ে যাবে। তেমনি কোষ চক্রের এই যে দশাগুলো ঘটছে তার এক একটা জায়গায় এখানে ব্রেকআপ আছে, যে সেটাকে রেগুলেটর আছে। ওকে, এই রেগুলেটরটা কি করে না এই কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে, এই কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে রেগুলেটররা। তাকে বলা হচ্ছে চেক পয়েন্ট। কি বলা হয়? চেক পয়েন্ট। যেমন সাপোজ মনে করো এই যে মাইটোটিক দশা, মাইটোটিক দশা থেকে যখন G1 দশা আসে এখানে একটা চেক পয়েন্ট আছে। এখানে G1 থেকে যখন S আসে G1S চেক পয়েন্ট আছে। G1S থেকে যখন G2 যাচ্ছে এখানে একটা চেক পয়েন্ট আছে। আর মাইটোটিক ডিভিশন হবে সেখানে একটা চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্টগুলো সাইক্লিন নামক উৎসেচক দিয়ে তৈরি হয়। নির্দিষ্ট সময়ান্তর এই দশাগুলোকে তারা মনে করিয়ে দেয় এবং কোষে সংগঠিত হতে চেষ্টা করে। এইগুলো হচ্ছে চেক পয়েন্ট। চেক পয়েন্ট 1, চেক পয়েন্ট 2, চেক পয়েন্ট 3, চেক পয়েন্ট। মাইটোটিক দশার মধ্যেও একটা চেক পয়েন্ট রয়েছে। এই চেক পয়েন্টগুলো কি বললাম? সাইক্লিন নামক উৎসেচক দিয়ে গঠিত হয়, যারা কি করে এই ধাপগুলো নিয়ন্ত্রণ করে। এবারে ঘটনা হচ্ছে যদি চেক পয়েন্টগুলো কাজ করে তাহলে চেক পয়েন্ট যদি না কাজ করে কিছু একটা দুর্ঘটনা ঘটবে, অবশ্যই ঘটবে। মনে রাখবে, যদি কোষচক্রের মধ্যে চেক পয়েন্টগুলো সঠিকভাবে কাজ না করে তাহলে এই কোষটা ম্যালিগন্যান্ট কোষে পরিবর্তিত হবে, অর্থাৎ টিউমার কোষে পরিবর্তিত হবে, ক্যান্সার হবে, ক্যান্সার হইবে। ক্যান্সার হওয়ার কারণ হবে কি? এর যে বিভাজন, সাপোজ মনে করি এই বিভাজনের পরে মাইটোটিক দশার পরে চেক পয়েন্ট কি হলো? মাইটোটিক দশাকে বন্ধ করে দিল, কোষকে পরিণত হতে সময় দিল, ডিএনএ রেপ্লিকেশন হলো, দিয়ে আবার কোষ পরিণত হওয়ার পরে আবার মাইটোটিক দশাকে শুরু করলো। কিন্তু যদি চেক পয়েন্ট কাজ না করে, একবার বিভাজন হলো তো আবার সঙ্গে সঙ্গে আবার বিভাজন শুরু যাবে, আবার বিভাজন শুরু যাবে, আবার বিভাজন শুরু হবে, অর্থাৎ কোষ অপরিণত থাকা অবস্থাতেই বারবার বারবার বিভাজন হতে থাকবে। ফলে কি হবে না কোষ যে ধ্বংস হচ্ছে, ধ্বংস হয়ে যাওয়ার পরে যে কোষ একটা তৈরি হবে সেটা অপেক্ষা না করে উপেক্ষা করে অনবরত তৈরি হতে থাকবে। এর ফলে কোষ আউটগ্রোথ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল। তোমরা জানো কোনো কিছু অপারেশন হওয়ার পরে যে কোষটাকে বায়োপসিতে পাঠানো হয়, অর্থাৎ কোষটা ম্যালিগন্যান্ট অবস্থায় আছে না অর্ডিনারি স্বাভাবিক অবস্থায় আছে সেটা জানার জন্যই বায়োপসি করা হয়। কোষ যদি ম্যালিগন্যান্ট সিচুয়েশনে চলে যায় তাহলে কোষ বারবার রিভিশন হবে এবং কোষটা ক্যান্সার কোষে পরিণত হবে। ঠিক আছে, তাকে বলছে কার্সিনোমা, তাকে বলা হচ্ছে কার্সিনোমা। ওকে, চলে আসে আমি কোষ চক্রে। তাহলে কোষ চক্রের দশা হলো কটা? দুটো, একটা হচ্ছে স্থির দশা, একটা হচ্ছে বিভাজন দশা। স্থির দশা বা অন্তর্বর্তী দশা। এই স্থির দশা এবং অন্তর্বর্তী দশাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। অন্তর্বর্তী দশাকে 3টি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে G1S আর G2। এইবারে এই জায়গাটা বলি, এছাড়াও একটা কোষের মধ্যে দশা আছে সেটা কি G0 দশা। কিছু কিছু কোষ G0 দশায় চলে যায় আর বিভাজিত হয় না। যেমন সহজ মনে করো আমাদের স্নায়ু কোষ উৎপন্ন হওয়ার পরেই G0 দশায় উপনীত হয়, সেই কোষের আর বিভাজন হয় না। আমাদের স্নায়ু কোষ G0 দশায়। রেশম মথের ডিম পাড়ার পর সে ডিমটা G0 দশায় চলে যায়, সে ডিম আর পরিস্ফুটন হয় না। আবার এই সেলে বা বহুদিন পরে আবার কি হয় না আবার সেই বিভাজন দশা আসে। তো ইট টেক্স এ লং টাইম, কাছাকাছি 6 মাস থেকে 9 মাস ও G0 দশায় থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা G0 দশায় গেলে কি হয়ে যায়? কোষের কোষের যে বিভাজন সব কিছু বন্ধ হয়ে যায়। তাহলে এইটার মাধ্যমে আমরা জানলাম কি কোষ চক্র বা সেল সাইকেল। এটা আমরা কি জানলাম? কোষ চক্র বা সেল সাইকেল। একবার রিভাইজ করে নেওয়া যাক কোষ চক্রের ব্যাপারে।